দৃষ্টিকে রাহুলের গার্লফ্রেন্ড হওয়ার সুবাদে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের সঙ্গে যেতে বাধ্য করে। হলের অন্য সব লোকেরা অবাক হয়ে এই দৃশ্য দেখে, কিন্তু কেউ কিছু বলে না। লাকি একবার ভাবে সে দৃষ্টি আর রাহুলকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করবে কিনা, কিন্তু তারপরই তার মনে পড়ে যায় স্যার আনন্দময় লাহিড়ির কথা। সে পিছিয়ে আসে। এর আগে লাকির সামনে দৃষ্টির এতখানি অসম্মান আর কখনো হয়নি। দৃষ্টি সব সময় লাকিকে নিচু দেখানোর চেষ্টা করত, কিন্তু আজ পাশা একেবারে উল্টে গেল। পুলিশ যখন রাহুলের সঙ্গে দৃষ্টিকেও হাতকড়া পরিয়ে থানায় ধরে নিয়ে যায়, তখনও দৃষ্টি লাকিকে পাত্তা দেওয়ার উপযুক্ত মনে করেনি। তার একবারও মনে হয়নি লাকি নামে একজনের সঙ্গে তার সম্পর্ক ছিল। একজন পুলিশ দৃষ্টি আর রাহুলকে ধাক্কা দিয়ে হলের বাইরে বার করতে করতে বলল, চলো এবার থানায়, জেলের ঘানি টানতে কেমন লাগে দেখবে। অন্যদিকে লাকি আর রাধিকা তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে একে অপরের দিকে তাকিয়ে হাসল। 1 মাস ধরে যে অপবাদ লাকি বহন করছিল, আজ সে তার থেকে মুক্ত হলো। লাকির আজ নিজেকে অনেক হালকা লাগলো। পার্টি শেষ হয়ে যাওয়ার পর সে প্রতীককে এত সুন্দর একটা পার্টি অর্গানাইজ করার জন্য অভিনন্দন জানালো। লাকি প্রতীককে বলল, শুরুতে তো আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে। অনুষ্ঠান ভালোভাবে শেষ হয়ে যাওয়ার পর প্রতীক লাকি আর রাধিকাকে অটোতে বসিয়ে দিল। ওরা এখান থেকে সোজা কলেজের দিকে রওনা দিল। এখন লাকি নিশ্চিন্ত। রাধিকার কাছে তার লুকোনোর মতন আর কিছু নেই। অটোতে বসে রাধিকার সামনেই সে গৌতম খাঁকে ফোন করে। লাকি গৌতম খাঁকে বলে, গৌতম বাবু, আপনার পাঠানো উপহারের জন্য অনেক ধন্যবাদ। লাকি বুঝতে পেরেছে যেদিন সে কলকাতায় ফিরে এলো সেদিনই রাহুলের ধরা পড়াটা কোনো কাকতালীয় ঘটনা নয়, শুধু টাকার খেলাও নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো শক্তিশালী হাতের অবদান আছে। গৌতম খাঁ ফোনের অন্য দিক থেকে বললেন, স্যার আপনি বড্ড বেশি বিনয়ী। যেদিন লাকি আর রাধিকাকে আইল্যান্ডে নিয়ে যাওয়া হলো সেদিন থেকেই গৌতম খাঁ কাজ শুরু করে দিয়েছিলেন। রাহুলের চুরি ধরার জন্য অনেকগুলো প্রমাণও জোগাড় করে ফেলেছিলেন, কিন্তু তখনই তিনি পুলিশকে সবটা জানাননি। কারণ গৌতমের ইচ্ছে ছিল লাকির সামনে যাতে রাহুল হাতে নাতে ধরা পড়ে, আর তাই এমনই একটা সুযোগের অপেক্ষা করছিলেন তিনি। গৌতম খাঁ লাকিকে বলেন, আমি শুনেছি আপনার বাহিনী স্করপিয়ন গ্রুপকেও ধ্বংস করে দিয়েছে। খবরটা এখনো পাবলিকের সামনে আসেনি যদিও। এছাড়া আমি রাধিকা ম্যাডামের আবার কলেজে ঢোকার সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। আপনারা আবার কলেজে গেলে কারোর কিছু বলার ক্ষমতা হবে না। গৌতম খাঁর মুখে এই কথা শুনে লাকি খুব খুশি হয়। সে বলে, কি আর বলবো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে লাকি গৌতম খাঁর অনেকবার অনেক উপকারে এসেছে, তাই গৌতম লাকির জন্য কিছু একটা করতে পেরে মনে মনে খুবই খুশি হয়েছেন। লাকি আর রাধিকা কলেজের সামনে অটো থেকে নামে। রাধিকার খিদে পেয়েছে। ওরা দুজন পার্টিতে প্রায় কিছুই খায়নি। কলেজের থেকে একটু দূরেই একটা গলি ফাস্ট ফুড আর খাওয়ার দোকানের জন্য বিখ্যাত। লাকি আর রাধিকা প্রথমে ওই গলিতে ঢোকে কিছু খাবার জন্য। পরপর অনেকগুলো ঠেলাগাড়িতে নানা রকম খাবার বিক্রি হচ্ছে। স্থানীয় লোকেরাই দোকানগুলো চালায় এবং রান্না বান্না তারাই করে। যেহেতু সবসময় ফ্রেশ খাবার পাওয়া যায়, তাই ভিড়ও হয় খুব বেশি। লাকি আর রাধিকা দেখলো একটা দোকান একদম ফাঁকা পড়ে রয়েছে। একজন মহিলা নিচু হয়ে কিছু কাজ করছেন। ওরা ওই দোকানটার সামনে আসে। ঠেলার গায়ে লেখা মেনু দেখে রাধিকা মহিলাকে গ্রিলড স্যান্ডউইচ বানানোর কথা বলে। মহিলা একটু আড়াল করে দাঁড়িয়ে পেঁয়াজ কাটছিল। সে লাকি আর রাধিকাকে বলে, আজকের দিনটা তার খুব খারাপ যাচ্ছে, এখনো বউনি হয়নি, ওদের একটু অপেক্ষা করতে অনুরোধ করলো। সে এক্ষুনি ফ্রেশ গ্রিলড স্যান্ডউইচ বানিয়ে দেবে। লাকি মহিলার দুরবস্থার কথা শুনে একটু দুঃখিত হয়ে বলল, আচ্ছা 1 প্লেট ভেজ চাউমিনও বানিয়ে দিন। রাধিকা মহিলার একটু সামনে এগিয়ে গিয়ে বলতে গেল মশলা বেশি করে দিতে, কিন্তু মহিলার মুখ দেখে সে চমকে উঠল। রাধিকা মহিলাকে সামনে থেকে দেখে অবাক হয়ে চেঁচিয়ে উঠল, আরে ইনি তো সেই। বলেই রাধিকা লাকির কাছে পিছিয়ে এলো আর ভয়ে যেন কাঁপতে শুরু করলো। লাকি রাধিকাকে জড়িয়ে ধরলো এবং জানতে চাইলো হঠাৎ কি হলো। তারপর নিজেই মহিলার কাছে এগিয়ে গিয়ে পুরো ব্যাপারটা বুঝতে পারল। ওই মহিলা আর কেউ নয়, জ্যোতি। এই জ্যোতিই তো রাধিকাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল। সেই ঘটনার পর থেকেই রাধিকার মনে সব সময় একটা আতঙ্ক থাকে। আজ জ্যোতিকে দেখে সেই আতঙ্কই আবার ফিরে এলো। জ্যোতি রাধিকাকে দেখে হঠাৎই নিজের ঠেলাগাড়ি থেকে বেরিয়ে এসে খুবই দুঃখিত হয়ে 2 হাত জড়ো করে ক্ষমা চেয়ে বলল, পারলে আমায় ক্ষমা করে দাও। জানি আমি তোমার সঙ্গে যা করেছি তার কোনো ক্ষমা হয় না, আর আমি নিজেই খুব লজ্জিত তার জন্য। বারবার ভাবি সেদিনই আমার মরে যাওয়া উচিত ছিল। তুমি আমাকে পারলে ক্ষমা করে দাও রাধিকা।
রাধিকা ভয়ে তাড়াতাড়ি এই দোকানটা থেকে বেরিয়ে অন্য দিকে যেতে গেল, কিন্তু জ্যোতি রাধিকার পায়ের ওপর পড়ে ক্ষমা চাইতে লাগলো। আসলে ওই ঘটনাটা ঘটার পর থেকেই জ্যোতি রাধিকাকে খুঁজছিল ক্ষমা চাওয়ার জন্য। লাকির জন্য জ্যোতির সঙ্গে তার পরিবারের সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। জ্যোতির কাছে এটাই আশ্চর্য লাগার মতো বিষয় ছিল যে লাকি এতটা তাড়াতাড়ি এসব করলো কি করে। ঘটনাটা যেদিন ঘটে, জ্যোতি সেদিন ঘরে পৌঁছেই দেখেছিল তার বাবা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে দিয়েছে এবং টাকা পয়সাও সব নিয়ে নিয়েছে। তখন জ্যোতির কাছে খুব সামান্যই টাকা পয়সা ছিল। জ্যোতির তখনও পড়া শেষ হয়নি, তাই কলেজ যাওয়াটা খুব জরুরি ছিল। কিন্তু পয়সা ছাড়া সে কলেজ যাবে কিভাবে? কলেজের টিউশন ফিজ, থাকা, খাওয়ার জন্য টাকা তো লাগবেই। তখন জ্যোতির মাথায় এই বুদ্ধি আসে। সে তার সামান্য জমানো টাকা থেকে এই ঠেলাগাড়িটি কেনে এবং স্যান্ডউইচ, চাউমিন এই সমস্ত জিনিস বানিয়ে এখানে বিক্রি করতে শুরু করে। কিন্তু তার ব্যবসাটা ভালো চলে না। খাবার জিনিস প্রায় কিছুই বিক্রি হয় না, বরং দিনের শেষে তাকেই সেগুলো খেতে হতো। এতদিন বাদে আজ তার ভাগ্য খুলে যায়। দুজন খদ্দের তার দোকানে খেতে আসে। জ্যোতি আশা করলো এই দুজন খদ্দেরের কাছ থেকে অন্তত 200 টাকা সে কামাবে। কিন্তু আশ্চর্য, এই দুজন যে লাকি আর রাধিকা সেটা সে কি করে জানবে? ওই দুজনকে ওখানে দেখে জ্যোতিও খুব ভয় পেয়ে যায়। এর আগে লাকি জ্যোতির মামাকে নিমেষের মধ্যে একেবারে সর্বশান্ত করে দিয়েছে। তাই জ্যোতি ভাবে লাকি যদি রেগে যায় তাহলে জ্যোতির কি অবস্থা হবে। একে তার কিছুই নেই, তার উপর আবার লাকির রাগ তাকে একেবারে শেষ করে দেবে। লাকি রাধিকার কানের কাছে মুখ এনে চাপা গলায় বলে, শোনো, তুমি আমাকে সত্যি করে বলো, এই মেয়েটার উপর তোমার এখনো রাগ আছে তাই না? দাঁড়াও, আমি এর ব্যবস্থা এক্ষুনি করছি, তুমি ভয় পেও না। লাকি পকেট থেকে নিজের ফোন বার করে এবং সঙ্গে সঙ্গে গৌতম খাঁকে ফোন করার জন্য রেডি হয়। লাকি এখন অন্য রকম। কিছুদিন আইল্যান্ডে থেকে আসার পর তার চিন্তা ভাবনা বদলে গেছে। তার কথাবার্তায় ধনী লোকেদের মতো কনফিডেন্স এসেছে। জ্যোতিকে তাই সে এখন খুবই তুচ্ছ একজন বলে মনে করে। লাকিকে ফোন বার করতে দেখে জ্যোতি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে লাকি তাকে অত সহজে ছেড়ে দেবে না। সে মনে মনে ভয় পায় লাকি হয়তো এবার তার প্রাণটাই নিয়ে নেবে। কিন্তু রাধিকা তাকে বাঁচিয়ে দেয়। রাধিকা লাকির হাতটা চেপে ধরে তাকে ফোন করতে দেয় না। সে বলে ওঠে, না ছাড়ো, এখন কাউকে ফোন করতে হবে না, যা হওয়ার তা হয়ে গেছে। যখন রাধিকা আর লাকি আইল্যান্ডে ছিল তখন লাকি রাধিকাকে বলেছিল সে জ্যোতির ওপর কিভাবে প্রতিশোধ নিয়েছে। আজ যখন জ্যোতি রাধিকার পায়ে পড়ে ক্ষমা চাইল, রাধিকার মনে দয়া হলো। জ্যোতির তেল চিটে জামা কাপড়, তার এই শোচনীয় দুর্দশা দেখে রাধিকার মনে হলো তাকে আর শাস্তি দেওয়ার দরকার নেই। সে যথেষ্ট শাস্তি পেয়ে গেছে এবং এখনো পাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লাকি রাধিকার কথা শুনে আর ফোন করলো না। সে রাধিকাকে বলল, ঠিক আছে, তুমি যখন বলছো তখন আর ফোন করছি না। লাকি ফোনটা রেখে দেওয়ার পর জ্যোতি খুবই নিশ্চিন্ত হলো। সে এতটাই খুশি হলো যে তার দু চোখ বেয়ে জল নেমে এলো। সে খুবই আবেগের সঙ্গে লাকিকে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরা দুজন আমার উপর যে এত দয়া করলে তার জন্য থ্যাংক ইউ সো মাচ। জানি না তোমাদের এই উপকার আমি কিভাবে শোধ করব। জ্যোতিকে দেখে মনে হলো সে লাকি আর রাধিকার ওপর সত্যিই সন্তুষ্ট। তাদের প্রতি ওর মনে আর কোনো রাগ নেই, বরং দুজনকে দেখে তার ভালোই লাগছে। লাকি দেখলো চারিদিকে লোক তাদের দিকে তাকিয়ে আছে, তাই সে জ্যোতিকে বলল, তাড়াতাড়ি উঠে দাঁড়াও, সবাই এদিকেই তাকিয়ে আছে। জ্যোতি তাড়াতাড়ি উঠে পড়ে। তারপর জামা কাপড়ের ধুলো ঝেড়ে হাত ধুয়ে সে লাকি আর রাধিকার জন্য স্যান্ডউইচ আর চাউমিন বানাতে শুরু করে। লাকি পয়সা দিতে চাইলে সে কিছুতেই নিতে চায় না, কিন্তু লাকি জোর করে তার হাতে টাকা গুঁজে দেয়। ওরা চলে যাওয়ার পর জ্যোতি দেখে হাতে 200 টাকা। কৃতজ্ঞতায় তার চোখে জল এসে গেল। জ্যোতি টাকাটা তার পকেটে রাখলো এবং পরবর্তী কাস্টমারের জন্য বাসনপত্র ধুয়ে আবার রেডি হতে শুরু করলো। লাকি কিছুক্ষণের জন্য একটা বিশেষ কাজে প্রথমে কলেজে যায়। বেরিয়ে এসে সে রাধিকার জন্য কিছু রোজনামচার জরুরি জিনিস কেনে। তারপর দুজনেই ভিলাতে যায়। এতদিন বাদে লাকি নিজের ওপর সমস্ত অপবাদ মুছে যাওয়ায় খুব নিশ্চিন্ত মনে নিজের ভিলাতে গিয়ে আরাম করলো। রাধিকাকেও সেখানেই নিয়ে গেল, যদিও তারা দুজন দুটো আলাদা ঘরে থাকলো। একদিকে যখন লাকি আর রাধিকা নিজের নিজের ঘরে আরামে ঘুমোচ্ছে, অন্যদিকে তখন রাহুল আর দৃষ্টি থানা থেকে বেরিয়ে এলো। রাহুলের বাবা, কলেজের কয়েকজন টিচার আর কয়েকজন ছাত্র মিলে রাহুলের বেলের ব্যবস্থা করেছে। এর পরিবর্তে তার সামনে শর্ত রাখা হলো যে 1 বছরের মধ্যে রাহুল যে টাকা কলেজ থেকে সরিয়েছে সবটা শোধ করবে, তাহলেই তাকে আর পুলিশের ঝামেলা পোহাতে হবে না। রাহুলের বাবা রাহুলের ওপর খুবই রেগে রাহুলকে বললেন, 1 নম্বরের গাধা হয়েছিস তুই। এত বোকা যে আমার ছেলে হিসাবে পরিচয় দিতে আমার লজ্জা লাগছে।
মনে হচ্ছে তোকে জন্ম দিয়ে আমি একটা ভুল করে ফেলেছি। প্রচন্ড রেগে উনি ছেলেকে ছাড়াই গাড়িতে করে বেরিয়ে গেলেন। রাহুল চিৎকার করে বাবাকে থামতে বলল, বাবা দাঁড়াও, দাঁড়াও। কিন্তু রাহুলের বাবা ছেলের কথায় কর্ণপাত করলেন না। রাহুলকে ছেড়ে তার বাবার গাড়ি বেরিয়ে গেল। কলেজেরই এক কর্মচারী রাহুলকে বলল, কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পুরো ঘটনাটা দেওয়া হয়ে গেছে এবং এ কথাও বলা হয়েছে 1 বছরের মধ্যে যদি এই সমস্ত টাকা তুমি শোধ করতে না পারো তাহলে আবার এটা একটা অপরাধ হিসেবে চিহ্নিত হবে। তখন পুলিশ তোমাকে আবার ধরতে পারে। তাই এখন থেকে সামনের 1 বছর ওই টাকাটা শোধ দেওয়াই তোমার জীবনের একমাত্র লক্ষ্য হবে। রাহুল পুরো ভেঙে পড়ে। কিভাবে এত টাকা শোধ দেবে, সে কি করবে, এই সব ভাবতে ভাবতে তার চোখে প্রায় জল এসে যায়। অন্যদিকে দৃষ্টির অবস্থা আরো খারাপ। একদিকে ও আর রাহুলকে ঠিকমতো বিশ্বাস করতে পারছে না, তারপর এত টাকার দেনা। দৃষ্টির চোখের জল দেখে রাহুল তাকে জিজ্ঞাসা করলো, দৃষ্টি তুমি কাঁদছো কেন? দৃষ্টি নিজের চোখের জল মুছে বলল, না আমি কাঁদছি না, ভাবছিলাম এত রাত্রিরে আর কোথায় যাব, প্রায় 10টা তো বাজে, আজকে রাতটার জন্য একটা হোটেলের ঘর পাওয়া যাবে না? রাহুল দৃষ্টির কথা শুনে অবাক হয়ে উত্তর দেয়, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই মাত্র আমরা থানা থেকে বেরোলাম আর তুমি আজ রাতে হোটেলে থাকার কথা বলছো? তারপর আবার আমার পকেটে 100 টাকা আছে কিনা সন্দেহ। চলো এক্ষুনি একটা অটো ধরি আর কলেজের দিকে যাই। সত্যি দৃষ্টির এখন মাথা ঠিক নেই। তার সমস্ত রাগ গিয়ে পড়লো লাকির ওপর। সে বলেই ফেললো, লাকিটাই যত নষ্টের গোড়া, আজ ওর জন্যই আমাদের এই দুরবস্থা। আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি আর নিজে দেখো গিয়ে আরামে ঘুমোচ্ছে। দৃষ্টি বুঝতে পারলো না সে কি করবে। সত্যি দৃষ্টি কি করবে? লাকিকে কি দৃষ্টি এত সহজে ছেড়ে দেবে, নাকি লাকি আবার দৃষ্টির ওপর প্রতিশোধ নেবে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন।